কমানোর জন্য বা না হওয়ার জন্য বিশেষ ধরনের বিছানা পাওয়া যায়। এগুলো আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী, দোকানের পরামর্শ অনুযায়ী না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা করতে পারি। আর এছাড়া হচ্ছে মানসিক বিষয় কিন্তু শুধুমাত্র আমাদের মতো তরুণদের নাই, বৃদ্ধ মানুষেরা আছে, বৃদ্ধ মানুষেরা মনে অনেক স্বাদ আছে, আহ্লাদ আছে। আমরা চেষ্টা করব তাদের সেই বিষয়গুলো পূরণ করার জন্য, কারণ আজকে যদি আপনি আমি সেই বিষয়গুলো পালন না করতে পারি, যদি আমাদের হায়াত থাকে বৃদ্ধ বয়সে আমরা হয়তো বা সেই বিষয়গুলো ভবিষ্যতে নাও পেতে পারি। এবং শেষে যে কথাটা বলবো আমি হচ্ছে উপাসনালয়। উপাসনালয়ের কথা আমরা একদিন সবাই আমাদের সৃষ্টিকর্তার কাছে ফেরত চলে যাব। আমাদের বৃদ্ধ বাবা মা বা যাদের আমরা সেবা করছি তারা যেন নিয়মিত উপাসনালয় যেতে পারেন, তারা যেন তাদের শেষ বয়সে একটা সম্বলকে ধরে আঁকড়ে থাকতে পারে, সেই বিষয়টির প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং তাদের যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো যেন আমরা সঠিকভাবে পূরণ করতে পারি। আপনাদের কারো কাছ থেকে কোনো প্রশ্ন থাকলে আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা আমার কথা শুনেছেন তার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। তো এখন এখানে কি আপনার কখনো মনে হয়েছে যে ওরা আপনার তথ্যটা ঠিকভাবে নিচ্ছে না? শেষের দিকে জি স্যার, ঘন্টা বেজে গেছে, তখন টেনশন লেগে গেছে। আমি ধরতে পেরেছি। আমার তো শেষ করতে হবে স্যার, যেভাবে হোক তাড়াতাড়ি করে। আচ্ছা সাইমা, আসলে আই এম হ্যাপি, মোর দ্যান হ্যাপি। প্রথম দেখলাম ও আসলে সেশন নেয়ার স্কোপ এখানে পাইনি কমপ্লিট, ঠিক আছে। সেজন্য ডেফিনেটলি স্বভাবতই নার্ভাস হবে, একটু নার্ভাস থাকবে, কিন্তু খুব ফ্লুয়েন্ট ছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ এক্সিলেন্ট ছিল, পশ্চার, মুভমেন্ট, এভরিথিং ওয়াজ নাইস। হ্যাঁ, একদম প্রথম দিকে আমার 7-8 মিনিট মনে হয়েছে যে অনেক কনফিডেন্ট, হ্যাঁ একেবারে মানে কোনো ভুল নাই, ফ্ললেস বলতেছে। শেষে এসে একটু ইয়ে আসতেছিল, ঘন্টার ভয়ে এটা হয়েছে না। তার মানে দেখেন যে আসলে যদি প্যানিক থাকে তাহলে কিন্তু পারফর্মার হওয়া যাবে না। আরেকটা জিনিস আপনি মাথায় রাখেন আপনারা সবাই, এটা একটা ভ্যালু চেইনের মতো। ভ্যালু চেইন আছে না, আমরা জানি তো আমাদের আচরণের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট আমাদের ভ্যালু তৈরি করে, চেইন আকারে যায়। প্রেজেন্টেশনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভ্যালু চেইন, কিন্তু শুধু ভ্যালু অ্যাড হইতে থাকে অথবা ভ্যালু লেস হইতে থাকে। তো ভ্যালু যত অ্যাড করবেন আপনার প্রফিট মার্জিন কি হবে, প্রোডাক্টের মতো। আপনি কিন্তু বিক্রি করতে আসছেন, প্রোডাক্ট বিক্রি করতে আসছেন। এখানে আপনাকে টাকা দেওয়া হয়েছে, সরকার টাকা দিচ্ছেন আপনাকে, বেতন দিচ্ছে, তো আপনি সরকারের একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, কিন্তু সেটা বিক্রি করতেছেন। সেই যতটা আপনার প্রোডাক্টের যত ভ্যালু আপনি ওই চেনে যোগ করতে পারবেন, প্রথমে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, আপনার কন্টেন্ট দিয়ে, প্রেজেন্টেশন দিয়ে, ভয়েস দিয়ে, কানেক্টিভিটি দিয়ে, হ্যাঁ সাইকোলজি বুঝে আপনি যখনই এটা প্রোডাক্টটা সাকসেসফুলি পয়েন্টগুলো যোগ দেন, ওদের প্রফিট মার্জিন এতখানি হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু ঠিক এরকম। তো আপনার সবগুলো স্টেপই ঠিক ছিল, সে দিকে সে একটু ঝুলে গেছে, এই ডোন্ট মাইন্ড। বাট এটা আমার ইয়ে চাইতো, আমি তো জানি যেহেতু আপনার আমি দেখিনি কখনো, বা আপনি ফার্স্ট টাইম কথা বলছেন, সেই হিসাবে এটা এক্সেলেন্ট, ঠিক আছে। আপনি এগুলো ইয়ে করেন, ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। আমার ভালো লেগেছে। আমরা কি আপনাদের মনে আছে আমি একটা কথা বলেছিলাম, আসলে পারসুয়েশন কি নিয়ে হয় প্রেজেন্টেশনের ক্ষেত্রে, বলে যাচ্ছেন কেন? মেসেজ প্লাস ভোকাল প্লাস বডি ল্যাঙ্গুয়েজ, এই তিনটা মিলে পারসুয়েশন হয় মোটা থেকে। মনে রাখবো, মেসেজ, ভোকাল আর বডি ল্যাঙ্গুয়েজ। কারণ বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু মনে আছে আপনারা 65% কিন্তু নর্মাল আপনার বডি মেসেজ দিচ্ছে বোঝানোর জন্য। আপনার ইয়েতে দেখবেন ওই লিসেনিংয়ে, আইটিএস এর লিসেনিংয়ে কিন্তু অনেক সময় টিপস দেয় ওরা, যারা কোর্স করেছেন দেখবেন, বলে যে সব ওয়ার্ড তুমি বুঝতে পারবে না, ঠোঁটের দিকে তাকাও, দেখবা কি বলতে চাচ্ছে, অনেক সময় বুঝে ফেলবো। মানে আসলে শরীরের ওই ভাষায় সে বলতে চাচ্ছে, এখন এই শব্দটাই সে বলবে, একটু গেস করতে পারবেন, আপনি আগেই গেস করতে পারবেন যে এখন এটা সে বলতে চাচ্ছে। সুতরাং বডির ওই ল্যাঙ্গুয়েজ, শুধু প্রত্যেকটা ওয়ার্ড শুনে আমি বুঝবো তাইলে কিন্তু আপনি কোনোদিন লিসেনিংয়ে পাস করবেন না, কোনোদিনও ভালো স্কোর করতে পারবেন না লিসেনিংয়ে। একদম এভরি ওয়ার্ড শুনে 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 আমি তার উত্তর দিব, আপনি হারাই যাবেন, কিছুক্ষণ পরে দেখবেন যে আপনি পারছেন না। সুতরাং বডি ল্যাঙ্গুয়েজ বা আমাদের ভোকাল,
এগুলোর দিকে আমরা খুব নজর দিব, ঠিক আছে? তাহলে আমাদের প্রেজেন্টেশনটা মোটামুটি ভালো দিকে যাবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমাকে মাহফুজ ভাইকে একটু সাপ্লিমেন্ট করি। শেষের দিকে তার একটু জড়তা চলে আসছিল না, এটা মাহফুজের লক্ষ্য। এই লক্ষ্যটা কিসের মধ্যে ফুটে ওঠে? এই যে তার জড়তা আসছিল, সে একটু হয়ে গেছিল, নার্ভাসনেস ফুটে উঠে কোথায়, কিসের মধ্যে, কোন জায়গায় আমরা লক্ষ্য করলে বুঝতে পারি? ভয়েস এবং ফেস দুইটা জিনিসই অ্যাপিয়ারেন্স, আমি সেটি বললাম, অ্যাপিয়ারেন্সে তার মুখ হবে, মানে যদি কোনো রকম উদ্বেগ, ভীতি কিংবা কোনো রকম কিছু থাকে, তার অ্যাপিয়ারেন্সেই এটা সাক্ষ্য দিবে। এটা যে নন ভার্বাল যে জিনিসটা আছে কমিউনিকেশনের মধ্যে, এটা বোঝা যায়। মানুষ ভয় পাইলে ফাঁকাশি হয়ে যায় না, হয়তো বস ধমক দিল কিংবা কেউ ধমক দিল, ঝগড়া করলো, একটু থাকে সেই জিনিসটা। শেষের দিকে এসে অনেকটা এরকমই হয়ে গেছিলো আর কি। থ্যাংক ইউ সাইমা, থ্যাংক ইউ। এখন কে? আচ্ছা, আমি যাচ্ছি ডিজি স্যারের কাছে, ডিজি স্যারের কাছে আসবেন উনি। আমি হয়তো মেসেজ দিয়ে আসলে হয়তো 10-15 মিনিট পরে আসতে পারি, 5-7 মিনিট পরে আসতে, আমার সাথেও আসতে পারে, বলা যায় না। তো এখন কে আসবে? আসো। বিষয়টা সম্পর্কে জানবো। পরবর্তীতে আমাদের যে ট্রেনিংটা হবে, এই ট্রেনিং থেকে কি কি এই উদ্দেশ্যগুলোর কি কি পার্ট আছে, সেই পার্টগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। অবশেষে আমরা এটার একটা সামারি করব এবং আপনাদের জন্য একটা প্রশ্নোত্তর পর্ব রাখব। সেখানে আমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অথবা কোনো ধারণাটা একটু পরিবর্তন করার প্রয়োজন হয়, আমরা সেখানে চেষ্টা করব। তাহলে আমাদের একটা প্রশ্নের পর্ব রয়েছে। প্রথমেই যদি বলি, আপনারা একটু চেষ্টা করবেন আমার সাথে ইন্টারেক্টিভ হওয়ার জন্য। আমরা কিছুটা ক্লাসটা শেষ করব, এখানে তো অবশ্যই আমরা ক্লাস করতেছি, একটা গল্পে গল্পে শেষ করব, আপনাদের মাধ্যমেই শেষ হবে। প্রথম উদ্দেশ্যটা যদি বলি, নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। একটু যদি আপনারা একটু বলেন আমার সাথে, প্রথম উদ্দেশ্যটার নাম কি? নিরাপদ খাদ্যের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, আমার কণ্ঠ তো শোনা যাচ্ছে পেছন পর্যন্ত? জি স্যার। আর যেটা লেখা আছে এটা দেখা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে। সেকেন্ড যে অপশনটা আছে, সেটা উদ্দেশ্যটা, সেটা হচ্ছে খাদ্য অনিরাপদ হওয়ার কারণ এবং পর্যায়গুলো সম্পর্কে বলতে পারবো। এটা একটু বলেন তো, রিপিট করেন। তাহলে আমরা এটা একটু রিপিট করেন যে খাদ্যের অনিরাপদ হওয়ার কারণ এবং পর্যায়গুলো সম্পর্কে বলতে পারবো। 3 নাম্বারটা আমি বলতেছি, আপনাদের কষ্ট করে বলার দরকার নেই, খাদ্যকে নিরাপদ রাখার উপায় বলতে পারবো। এখন যদি মোটা দাগে বলি, তাহলে 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট: নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা, খাদ্য অনিরাপদ হওয়ার কারণ এবং পর্যায়, এবং খাদ্যকে নিরাপদ রাখার উপায়, এই জিনিসগুলো সম্পর্কে জানবো। প্রথমেই বলেছি একটা গল্পের মাধ্যমে শুরু করব। আমাদের বাংলাদেশে 80-র দশকে আপনারা কি ওলা বিবির নাম শুনেছেন? জি স্যার। একটা সময় ছিল যে ওলা বিবির এই প্রকোপে, তার কার্স বা অভিশাপে সবাই দুশ্চিন্তাগ্রস্ত থাকতো যে কার জীবন চলে যাবে। এটা নিয়ে বেশ কিছুটা সময় আমাদের বাংলাদেশে পার হয়েছে। যাওয়ার পর একটা সময় জানতে পারলো সবাই যে আসলে এখানে মেইন ব্যাপারটা হয়, আমাদের যে খাবারটা আমরা খাচ্ছি, সে খাবারটার মধ্যে দূষিত পদার্থ, সেটা হতে পারে আমাদের মলমূত্র, সেটা খাবারের মাধ্যমে অথবা পানির মাধ্যমে আমাদের শরীরে যাওয়ার কারণে। আমি ডাক্তার ত্রিতীর্থ ঘোষ, প্রভাষক মেডিকেল, আরপিটিআই, মানিকগঞ্জ। তো আমরা যে সেশনটা শুরু করব, সেই সেশনটা আপনাদের সবার জীবনের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। তো সেশনটা শুরু করার আগে আমি একটা ছোট্ট গল্প বলবো। আপনারা কি বলতে পারবেন যে আমাদের মন কোথায় থাকে? জানেন কি মন কোথায় থাকে? স্যার হার্টে থাকে স্যার, হার্টে। ধরুন আপনার দিয়ে শুরু করি। হ্যাঁ, আপনি হার্ট যেহেতু বলছেন, আমার মনে হয় আপনার কার্ডিওলজির দিকে একটা ঝোঁক আছে। জি স্যার। তো আপনার যেহেতু কার্ডিওলজির দিকে ঝোঁক আছে, একজন কার্ডিওলজির হিসাবে আপনি বলছেন যে মন থাকে হলো হার্টে, হার্ট থাকে কোথায়? বুকে। তাহলে মন কোথায় থাকে? বুকে। আচ্ছা, ধরলাম আপনি একজন কার্ডিওলজিস্ট, উনি নিউরোলজিস্ট। উনি বলছেন যে মন থাকে ব্রেন, ব্রেন থাকে মাথা। তাই না? মন থাকে কোথায়? মাথায়। এই ডাক্তারি মাক্তারি বাদ দিই,
এখন আমি ম্যাডামকে বলি, ম্যাডাম বলছেন ম্যাডাম একজন অর্থনীতিবিদ। তো ম্যাডাম বলছেন যে মন থাকে টাকায়, টাকা থাকে ব্যাংকে, তাহলে মন কোথায় থাকে? ব্যাংকে। ওই জনাব বলছেন যে আমার এইসব টাকা পয়সা ভালো লাগে না, আমার একটু কবিতা পছন্দ, উনি কবি। উনি বলছেন মন থাকে হৃদয়ে, আর হৃদয় থাকে অন্য মেয়ের কাছে, তাহলে মন কোথায় থাকে? অন্য মেয়ের কাছে। তো এখন অন্য কারোর কাছে মনটা না দিয়ে এই কিছু সময়টা মনটা আমাকে দিন, আমি আপনাদেরকে দেখি তো কিছু শেখাতে পারি কিনা। তো আমরা আসলে শিখবো মজার ছলে, শিখবো, আমিও শিখবো আপনাদের কাছ থেকে, আর আমরা একটা আলোচনার মাধ্যমে একটা ফলাফলে চলে যাব। তো এখন আজকে যে টপিকসটা আমি সিলেক্ট করেছি সেটা অপুষ্টিজনিত রোগ, রোগের লক্ষণ, কারণ ও প্রতিকার। একটু বড় টপিকস মনে হচ্ছে, কিন্তু আসলে খুব ছোটর মধ্যে আমি সেরে দিচ্ছি। তো প্রথমে যখন আমি অপুষ্টির কথা বলছি, তার আগে আমার পুষ্টি সম্বন্ধে জানতে হবে। তো পুষ্টি সম্বন্ধে জানতে গেলে পুষ্টিটা কোথা থেকে আসে সেটা সম্বন্ধে জানতে হবে। তো পুষ্টিটা কোথা থেকে আসে? খাদ্য থেকে আসে। খাদ্য কাকে বলে? আমরা যা খাই তাই খাদ্য। রুচি, আপনি কি আমার সাথে একমত? আমরা যা খাই তাই কি খাদ্য? সিগারেট কি খাদ্য? তাহলে আমরা বলছি যা হালাল, এক্স্যাক্টলি শরীরের জন্য যেটা উপকারী সেটা খাদ্য থেকে একটু ডিফাইন করে যদি বলি যে সেটা হলো পুষ্টি। অর্থাৎ যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ করে, বৃদ্ধি সাধন করে, আমাদের গ্রোথের জন্য এসেনশিয়াল, সেটাই হলো কি পুষ্টি। তাহলে খাদ্য আর পুষ্টির মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে। আমরা কি সেটা বুঝতে পারছি? হ্যাঁ জি স্যার। তাহলে খাদ্য আর পুষ্টির মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে, এটা কি সবাই বুঝতে পারছি? আপনাদেরকে যখন আপনারা যাবেন, হোম ভিজিটে যাবেন, তখন যদি আপনাদেরকে খাদ্য বা পুষ্টির মধ্যে একটা ডিফাইন করতে বলা হয়, আপনারা কি তাদেরকে বোঝাতে পারবেন? আমি কি ক্লিয়ার করতে পারছি এটা? আচ্ছা, তাহলে যদি আমি এখন এই যে খাদ্য থেকে পুষ্টি সামগ্রী না পাই, বা আমাদের যদি বৃদ্ধি সাধন বা ক্ষয়পূরণ বা রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমরা ওই খাদ্য থেকে না পাই, তাহলে কি আমরা অপুষ্টিতে ভুগবো নাকি ভুগবো না? ভুগবো স্যার। ভুগবো, তাই না? তো আজকে আমাদের সেই টপিকসটা অপুষ্টি জনিত রোগ, রোগের লক্ষণ, কারণ ও তার প্রতিকার। এখন আমাদেরকে তো দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে কিন্তু আমরা একটা প্রতিকার দিতে পারবো। তো আমরা এই বর্তমান যুগের বাজারে যদি আমি বলি, এই যে আমাদের যে বর্তমান যে মূল্যস্ফীতি, এটা কি আমাদের জন্য সহনীয় পর্যায়ে আছে? অসহনীয় স্যার। অসহনীয়, এই তো সবাই তো বলছেন। তো এই যে অসহনীয় পর্যায়ের যে মূল্যস্ফীতি, এখানে কি আমরা ভালো যে খাবারগুলো সেগুলো কি আমরা কম দামে পেতে পারি? আমি সেটাই আপনাদের কাছে দেখবো, একটা বাস্তব একদম খুবই রিয়েলিস্টিক একটা টপিক, যে আমরা কিভাবে বেশি পুষ্টির যে খাবারগুলো কম দামে পেতে পারি। আপনারা একটু দেখেন তো এই ছবিগুলো, যে ছবিটা আমি একটা দিয়েছি, যে সমান পুষ্টিমানের দামি ও সস্তা খাবার। তো যখন আমরা প্রান্তিক জনগণের কাছে যাব, যারা অপুষ্টিতে ভুগতে পারে, তারা ভাবছে যে আমি তো বেদানা কিনে খেতে পারবো না, সেক্ষেত্রে তাদেরকে আমি কি পরামর্শ দিতে পারি তাদের জন্য অপুষ্টি না হয়, সেজন্য তাদের কি পরামর্শ দিতে পারি? তো সেটাকে আমি বলতে পারি যে তুমি বেদানা খেও না, বেদানার বদলে তরমুজ খাও। বেদানা বিদেশি ফল, তরমুজ দেশি। আচ্ছা, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, 1 কেজি বেদানার দাম 450 টাকা, 1 কেজি তরমুজের দাম 70 টাকা। এখন বলুন তো কার দাম বেশি? সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদেরকে যাতে আমরা ডে বাই ডে আপডেট করতে পারি, প্রশিক্ষণ আপডেট করতে পারি, সেই জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং আপনারা বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছেন, একে অপরের সাথে পরিচয় ছিল না, এখানে আসার পরে সকলের মাঝে বন্ডিং পরিচয় তৈরি হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগতেছে। এবং আপনাদের সাথে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করব। আমার পরিচয় সকলেই জানেন, তারপরে আমি আমার পরিচয়টা আবার একটু দিয়ে দিচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন, লেকচারার মেডিকেল হিসাবে অত্র প্রতিষ্ঠানে নিয়োজিত আছি। আশা করি আপনারা গত কয়েকটা দিন ক্লাস হয়েছে, আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং স্যারেরা ক্লাস নিয়েছেন। আশা করি আপনারা ক্লাসগুলো এনজয় করেছেন।
তো আজকে আমি অত্র প্রতিষ্ঠানের লেকচার হিসাবে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি। আশা করি এটা আপনাদের জন্য খুবই উপকারী হবে এবং আমাদের দেশের প্রত্যেকটা মানুষের জন্য এটা খুবই জানা জরুরি এবং এই স্বাস্থ্য সেবাটা যাতে সকলেই পায়, সকলেই সচেতন থাকে, সেই জন্য এই বিষয়টা আশা করি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা টিকা কিভাবে দেহকে রক্ষা করাই এবং 10টি রোগের বিরুদ্ধে কি কি টিকা প্রদান করা হয় এবং আমাদের আজকে পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে এবং ব্যাখ্যা করতে পারবো সেই বিষয়গুলো হচ্ছে টিকার গুরুত্ব সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো, কি কি রোগের বিরুদ্ধে টিকা দিতে হয় এবং সে সম্পর্কে বলতে পারবো এবং আমাদের দেশের সরকার যে একটা প্রকল্প গ্রহণ করেছেন যে চলমান ইপিআই প্রোগ্রাম সম্পর্কে আমরা জানতে এবং ব্যাখ্যা করতে পারবো। আমরা সকলে যদি একটু খেয়াল করি যে ছোটবেলায় আমরা দেখতাম যে আমরা খেলাধুলা করতেছি, তো একটা গ্রামের একটা গুরুত্বপূর্ণ জায়গায়, হতে পারে সেটা মসজিদ, হতে পারে একজন বিশেষ চেয়ারম্যান বা মেম্বারশিপের বাসায়, যে কিছু স্বাস্থ্যকর্মী আসতো, কমিউনিটি লেভেল থেকে স্বাস্থ্যকর্মী আসতো এবং তারা হলুদ একটা ব্যানার টাঙিয়ে দিত, সেখানে বলতো যে টিকা দিন, বাচ্চা বাঁচান। তো দেখা যেত গ্রামের মসজিদে একটা মাইকিং করা হইতো, মাইকিংয়ের মাধ্যমে গ্রামের অভিভাবকদেরকে বলা হতো যে আজকে টিকা দেওয়া হবে, আপনারা আপনাদের বাসায় যে বাচ্চা আছে তাদেরকে টিকা কার্ড সহ আপনারা নির্দিষ্ট কেন্দ্রে চলে আসুন। তো দেখা যেত আমাদের সচেতন পিতামাতা তাদের বাচ্চাকে কোলে নিয়ে এবং টিকা কার্ড নিয়ে সেখানে উপস্থিত হতো। দেখা যেত বাচ্চাদেরকে টিকা দেওয়া হতো, বাচ্চারা প্রচুর কান্নাকাটি করতো। তারপরে অনেক যারা একটু বড় বাচ্চা তাদেরকে পোলিও খাওয়ানো হইতো, সুন্দর লাল একটা ছোট 1 ফোঁটা করে দেওয়া হইতো। তো এটা আমরা ছোটবেলায় সবাই এনজয় করেছি, সবাই দেখেছি, সবাই অভিজ্ঞতা আছে। তো যার কারণে দেখা গেছে যে মানুষের মাঝে টিকা নেওয়ার সুফল আমরা জনগণ ভোগ করতেছি এবং এই সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এখন টিকা আসলে কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টাকে জানা জরুরি। আমি একটা উদাহরণ দেই যে একটা এলাকা বা একটা শহর সবাই সুন্দরভাবে বসবাস করতেছে, তো ওই শহরে যদি কোনো চোর অথবা ডাকাত প্রবেশ করে, সাথে সাথে দেখা যায় ওই এলাকার মানুষ বা সমাজের মানুষ প্রতিরক্ষা হিসাবে তাদেরকে চোর ডাকাতকে ধরে বা আক্রমণ করে, তাদেরকে নিষ্ক্রিয় করে দেয়। ঠিক আমাদের যে হিউম্যান বডি বা মানব দেহ, আমাদের দেহের ভিতরেও যে সিস্টেম আছে, এই সিস্টেমের ভিতরেও রোগ প্রতিরোধ ক্ষমতা নামে একটা সিস্টেম আছে, যার কাজ হচ্ছে আমাদের শরীরে যখন কোনো জীবাণু বা পয়জন প্রবেশ করে যেটা আমাদের শরীরের জন্য হার্মফুল, তখন বডির ইমিউনিটিতে এমন কিছু সেল আছে বা এমন কিছু রক্ষী বাহিনী আছে, তারা সাথে সাথে সেটাকে ধ্বংস করে দেয়। 20 সপ্তাহ বা 5 মাসের বয়সে যখন গর্ভবতী অবস্থায় যদি মায়ের হাতে পায়ে পানি আসা, কিছু কিছু লক্ষণের সমষ্টিকে আমরা প্রিএক্লাম্পসিয়া বলবো, যেমন হাতে পায়ে পানি আসা, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, উচ্চ রক্তচাপ জনিত জটিলতা। উচ্চ রক্তচাপ এক্ষেত্রে আমরা বলতে পারি 140/90 বা 140/90 অথবা এর বেশি যদি রক্তচাপ থাকে তাহলে আমরা তখন তাকে উচ্চ রক্তচাপ বলে ডায়াগনোজ করব। ঠিক আছে, তো আবার মাথায় রক্তচাপ 140/90 অথবা 140/90 এর বেশি। আপনাদের কাছে অলরেডি মডিউল দেয়া আছে, আপনারা কাইন্ডলি এটা দেখতে পারেন। এবং এটা তো আমি যতটুকু জানি যে এটা প্রিএক্লাম্পসিয়ার একটা হচ্ছে প্রেশারের ব্যাপার, কিন্তু 120 আসে না নরমাল ম্যাডাম, তার উপরে গেলেই না উচ্চ রক্তচাপ। আমি যদি ভুল না হই, আমার মনে হয় আপনি আমার মেসেজটা নিতে পারেননি। সাধারণ রক্তচাপ হচ্ছে 120/80, 140/90 বা তার বেশি যদি যায় তবে সেই ক্ষেত্রে আমরা প্রিএক্লাম্পসিয়ার লক্ষণ হিসাবে এটাকে আমরা ধরতে পারি। একটা পেশেন্ট দেখতেছি, আমি জিপি প্র্যাকটিস করি। পেশেন্ট খুব মানে মর্মাহত, দেখা যাচ্ছে সে খুব উইক, সে এসে বসছে এবং তার সিরিয়াল অনেক পরে থাকার কারণে তাকে অসুস্থতার কারণে আমাদের যে অ্যাটেন্ডেন্স থাকে সে তাকে আগে দিয়েছে। দেওয়ার পরে যখন সে চেয়ারে বসছে, বসার পরে তাকে আমি প্রশ্ন করি, বাবা কি হয়েছে? বলে যে স্যার ডাইরেক্ট হয়ে গেছে। আমি বললাম কি ডাইরেক্ট হয়ে গেছে? অনেক কিছু তো ডাইরেক্ট হতে পারে। বলতেছে স্যার 5-7 দিন ধরে বাথরুম হচ্ছেই তো হচ্ছেই, ওষুধ খাচ্ছি, আনতেছি দোকান থেকে, কোনো কাজ হচ্ছে না। আমি বললাম কোনো কি ডাক্তার দেখাইছেন? কয় না। 20 জন না হয় এদিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা কথাগুলো সালমান ভাই তো ওআরএস পাইছে, পানিও পাইছে। আপনি শ্বশুর বাড়ি গেছেন,
নতুন মানে নতুন জামাই শাশুড়ি, যেমন ওই যে ভাই নতুন জামাই গেছে শাশুড়ি, সেই খাবার দিছে, খাইয়ে ঠায়া পেট টেট ভুলায় শুয়ে আছে, 12টার সময় পেট ডাকা শুরু করছে আমাদের রুহুল ভাই। এখন উঠে বলতেছে যে আমার তো বাথরুমে যাইতেছে, গেছে 2-5 বার, যাওয়ার পরে বলতেছে ওর স্যালাইন দাও, কোনো দোকান খোলা নাই, বাসায় ওর স্যালাইন নাই। এই মুহূর্তে সে কি করবে? ওই যে বাসায় যে গুড় আছে, তারপর গুড, ভেরি গুড। এই ক্ষেত্রে যদি চিনি থাকে 6 চামচ চিনি নিবে, 1 চামচ লবণ নিবে, টেবিল চামচে 1 লিটার পানিতে গোলাতে হবে, তখন আধা লিটার পানিতে হবে না। চিনিও নাই বাসায়, তাহলে এবার কি করবেন? গুড় আছে, 1 মুঠা গুড় নিবেন, 1 চিমটি লবণ নিবেন, 1 লিটার পানি ব্যবহার করতে হবে, করে যতটা পারে খাবে। সকাল হওয়ার সাথে সাথে তাকে ওর স্যালাইন খাওয়ানো শুরু করতে হবে, ঠিক আছে? তখন প্রতিবেশীর বাসায় যাবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারোর? স্যার বাচ্চার বয়স একবার 2 বছর, আরেকজনের 7 বছর, দুজনকে কি আধা কেজি করে এই অ্যামাউন্টে পুরোটাই আমাকে খাওয়াতে? না না, পুরোটা না, আপনি বাচ্চা যতটুকু খেতে পারে ততটুকু। যেমন ছোট বাচ্চা হলে ওকে ও তো কখনোই পানি চুমুক দিয়ে খাবে না, ওকে চামচে যতটুকু পারবেন খাওয়াবেন, যদি নিজে খেতে পারে খাক। জোর করে কখনো অতিরিক্ত পানি খাওয়ানো যাবে না, তাহলে হিতে বিপরীত হবে, ওই বাচ্চা অন্য খাবার হচ্ছে নলেজটা শেয়ার করতে। আমাদের আজকের টপিক সেশন সেটা হচ্ছে গর্ভবতী মায়ের প্রসব পূর্বকালীন পরিচর্যা ও প্রসব পরিকল্পনা। এখন আপনারা হচ্ছে সবাই একডব্লিউ, আপনারা হচ্ছে আমাদের মেডিকেল সেক্টরে একেবারে প্রান্তিক জনগণের কাছাকাছি হিসেবে কাজ করেন। আমাদের ডাক্তারদের সাথে পেশেন্টদের অত বেশি সময় ইন্টারাকশন হয় না, আপনারা আমাদের মেসেজগুলো সুন্দরভাবে আমাদের জনগণের কাছে পৌঁছায় দেন। এখন আপনাদের মেসেজের যদি কোনো ঘাটতি থাকে সেটা হচ্ছে আমাদের জন্য অনেক একটা সমস্যা হয়ে যায়। এখন আমাদের কাজ হচ্ছে এই মেসেজগুলো যাতে আপনারা ভালো করে সঠিকভাবে যেটা অরিজিনালি সত্য কথা সেইগুলো হচ্ছে পৌঁছে দেয়। আপনি অন্য সেক্টরগুলো চিন্তা করবেন যে আপনি একটু এদিক বইলে ম্যানেজ করতে হবে, কিন্তু আপনাদের এই কোনো প্রশ্ন কোনো তথ্যে ঘাটতি থাকে তখন প্রশ্নগুলো আমাদের জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। এখন হচ্ছে আপনারা দেখেন, প্রথমে হচ্ছে আমাদের গর্ভবতী মায়ের প্রসব পরিকালীন পরিচর্যা ও সঠিকভাবে প্রসব পরিকল্পনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। এখন হচ্ছে আপনারা আগে বলেন প্রসব পূর্ববর্তী মায়েদের আপনাদের কেমন লাগছে? তোমাদের কেমন লাগছে? হ্যাঁ, কোন প্রাণী তার 360 ডিগ্রিতে ঘোরাতে পারে চোখ? মাছি স্যার। কে 360 ডিগ্রিতে ঘোরাতে পারে চোখ? মাছি স্যার। মক্ষী, মাছি। এই সাইডের লোকজন সবাই 360 ডিগ্রি হওয়া উচিত ছিল, তাই না? হঠাৎ একটা আননোন জায়গায় থাকলে উঠলে মানে কে হারায় ফেলে। অনেকে অনেক প্রিপারেশন নিয়ে আসছে, মাঝখানে নিজেরই ব্লক হয়ে গেছে, আর এগোতে পারছে না, এরকম অনেক সময় অনেক ঘটনা, মানে আনওয়ান্টেড সিচুয়েশন অনেক সময় হয়। তো এই আজকের এই উজ্জ্বল হীরার মধ্যে দিয়ে আমাদের আজকে ধাঁধার উদ্দেশ্য শুনলে এখন আরো ধাঁধাতে পড়বার সামনে দেখো না, আগে মানে তোমরা আমলাতান্ত্রিক জটিলতা স্যাররা আমাদের একটু ফ্লোট দিছে, বলেই যাই। হ্যাঁ